হেয়ার উই গো, তোমরা দেখছো সিনেদীপ আর সিনেদীপে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি একটি বর্তমান ঘটনা নিয়ে তৈরি করা মুভি। আমরা এই মুভিতে দেখতে চলেছি পৃথিবীর সব থেকে জঘন্য বাবাকে। মুভিটি রিলিজ হয় 2021 সালে আর এই মুভিটির নাম হচ্ছে দ্য গার্ল ইন দ্য বেসমেন্ট। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুজন মিলে একটি বাচ্চা মেয়েকে হসপিটালে নিয়ে আসে। তারপর তার চিকিৎসার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর এখান থেকে সিন শিফট করে এবং আমাদেরকে দেখানো হয় 20 বছর আগের ঘটনা, যেখানে দুই মেয়ে তার বাবার সাথে বসে ডিনার করছিল। তারপর তার মধ্যেই তার বড় মেয়ে বলে ওঠে, আজকে রাতে আমাদের পার্টি আছে, তাই আমি পার্টিতে যাব। তার বাবা ছিল খুবই বদমেজাজি এবং খিটখিটে টাইপের লোক। সে তাকে সোজাসুজি মানা করে দেয় যে কোনো পার্টিতে তোমার যাওয়া যাবে না। কথাবার্তা চলতে থাকে এবং মেয়ে তাকে জিজ্ঞাসা করে, কেন আমি যেতে পারবো না? সবাই তো যাচ্ছে, আমারও যাওয়া উচিত। তারপরে সে সেখান থেকে উঠে খাবার টেবিল ছেড়ে তার রুমে চলে যায়। তার বাবা তাকে মানাই করেছিল যে কোনো পার্টিতে তোমার যাওয়া যাবে না। রাত হতেই সে তার বাবার কথা না মেনে বাড়ি থেকে বেরিয়ে যায় তার বয়ফ্রেন্ডের সাথে সেই পার্টিতে যাওয়ার জন্য। তারপর তারা সেই পার্টিতে চলে যায় এবং রাতে তার মা আসে তার রুমের কাছে এবং তার দরজাতে নক করতে থাকে। তার মধ্যে তার বাবাও এসে সেখানে উপস্থিত হয়। তারা যখন লক্ষ্য করলো ভেতর থেকে কোনো আওয়াজ কিংবা শব্দ আসছে না, তখন তারা সেই দরজাটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল। তারপর তার বাবা সেই দরজাটা ধাক্কা দিয়ে সেই দরজার লক খুলে দেয়। তারপর তারা ভেতরে এসে দেখে তাদের মেয়ে রুমে নেই এবং সে জানালা টপকে বাইরে পালিয়ে গেছে। তার বাবা তার এরকম আচরণ দেখে তো খুবই রেগে যায় যে সে তার কথা শুনলো না। তারপরের সিনে আমরা দেখতে পাই সে এবং তার বয়ফ্রেন্ড একটি মাঠের মাঝখানে বসে গল্প করছে। তার মধ্যে তার বয়ফ্রেন্ড গিটারটা বার করে তার সামনে গান গাইতে লাগে। তারা সেখানে গল্প করতে করতে সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। কাল হতেই তার বয়ফ্রেন্ড তাকে তার ঘরের কাছে নামিয়ে দিয়ে যায় এবং সেটা তার বাবা লক্ষ্য করে ফেলে। তারপর যখন ঠিক সে জানলাটা দিয়ে বাড়ির ভেতর ঢুকতে যাবে তখন তার বাবা তাকে দেখে ফেলে এবং তাকে ডেকে নেয়। তারপর সে না চাইতেও তাকে তার বাবার কাছে যেতে হয় এবং তার বাবা তাকে বলে যে তুমি আমার সম্মান করলে না, তুমি আমার কথা শুনলে না। তারপর কথা কাটাকাটি হতে হতে তার মা সেখানে চলে আসে এবং সে তখনের মতো বেঁচে যায়। তারপর সে সোজা ওপরে যেয়ে তার বোনের কাছে যেয়ে বসে। তারপর সে বলতে থাকে যে আমি যখন 18 বছর হয়ে যাব তখন আমি আর এই জঘন্য বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এমনকি এই দেশ ছেড়েও চলে যাব আমার বয়ফ্রেন্ডের সাথে। তাদের দুই বোনের মধ্যে অনেকক্ষণ ধরে এইরকম করে গল্প আড্ডা হতে থাকে। কথাবার্তা হতে হতে তার বাবা এই সাইড দিয়ে যাচ্ছিল এবং তাদের শব্দ শুনতে পেয়ে সে সেই দরজার কাছে যে কান পেতে শুনতে থাকে তারা কি কথা বলছে। এরপর সে শুনেও নাই যে তার বড় মেয়ে কি প্ল্যান করছে। এই শুনে তো সে আরো রেগে যায়, কিন্তু সে তার রাগটা নিজের মনের মধ্যেই চেপে রাখে। তার পরের সিনে আমরা দেখতে পাই তার বাবা যাচ্ছে সেই বাড়ির তলার বেসমেন্টে এবং যে সে সেখানে বসে পড়লো এবং বইয়ের একটি ড্রয়ার সরিয়ে সেখানে একটি গুপ্ত দরজা খুললো। আর পরের সিনে আমরা দেখতে পাই তার বাবা গার্ডেনে গাছপালা কাটছিল আর ইতিমধ্যেই তার বড় মেয়ে 12 ক্লাস পাস করে ফেলেছে। আর কিছুদিন পরেই তার 18 বছর বয়স হবে এবং সে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তারপর তার মা এসে বলে যে আমি তোমার ছোট বোনের সাথে একটু শপিং মলে যাচ্ছি এবং সেই জিনিসটা তার বাবা লক্ষ্য করে। তারপর তার বাবা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তার বড় মেয়েকে ডাকে এবং বলে যে তোমার একটু কাজ করে দিতে হবে আমার। তারপর সে তার বড় মেয়েকে নিয়ে সেই বেসমেন্টে চলে যায় এবং সেই বইয়ের দরজাটা সরায় এবং সেই গুপ্ত দরজাটা খুলে দেয়। তার মেয়ে এটা দেখে বলে যে এইটা কোন রুম, এইটা তো আমরা কোনোদিনও দেখিনি। তার বাবা তখন তাকে উত্তরে বলে যে এই রুমটা এর আগে যে মালিক ছিল সে বানিয়েছিল, পরবর্তীকালে কোনো অ্যাটাক হলে তারা এই রুমে এসে সার্ভাইভ করতে পারে। তারপর এই কথাবার্তা হতে না হতেই তার বাবা তাকে সেই রুমে আটকে রেখে চলে যায় এবং সে সেই দরজাটা খোলার খুবই চেষ্টা করে। তত চেষ্টা করার পরেও সে সেই দরজাটা খুলতে পারে না এবং ভেতর থেকে তার বাবাকে হাঁক পাড়তে থাকে। সেই লক্ষ্য করতে করতে সেই বক্সটা খোলে যেটা সে আর তার বাবা মিলে এই রুমে এনেছে। সে এই বক্সটা খুলতেই দেখতে পায় এতে তার জামা প্যান্ট আছে এবং যেগুলো সে প্রত্যেক দিন ব্যবহার করতো। তারপর তার বাবা সেই বইয়ের ড্রয়ারটা এঁটে দেয়। যেহেতু দরজাতে সিকিউরিটি কোড লাগানো ছিল সে তাই চেষ্টা করে সেই সিকিউরিটি কোডটা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। বারবার চেষ্টা করার ফলে তার রুমের সব লাইট গুলো বন্ধ হয়ে যায়। তারপর সে সেই বক্স থেকে সেই টর্চটা বার করে এবং এই সাইড ওই সাইড দেখতে থাকে। আর পরের সিনে আমরা দেখতে পাই তার মা এবং তার বোন খুবই চিন্তিত তার জন্য, কারণ তারা তাকে সকাল থেকে দেখতে পায়নি। তারপর তার বাবা খুব নর্মালি ভাবে উত্তর দেয় যে সে হয়তো কারুর সাথে পালিয়ে গেছে। এইসব শুনে তো তার মা ফার্স্ট্রেটেড হয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এর পরের সিনে আমাদেরকে সেই বেসমেন্টটাই দেখানো হয় দ্বিতীয় দিনে, যেখানে সেই মেয়েটি অনবরত সেই লকটাই খোলার চেষ্টা করছে। এরকম করতে করতে প্রায় 4 দিন পেরিয়ে যায়। ঠিক করে নাই যখন তার বাবা এই দরজা খুলবে তখন সে তার বাবাকে ঠেলা দিয়ে সে বাইরে বেরিয়ে চলে যাবে, কিন্তু সে জানতো না যে এই দরজার বাইরেও একটি সিকিউরিটি কোড লাগানো দরজা আছে। তারপর তার বাবা চুলের মুঠি ধরে সেই রুমের ভেতরে এনেই ফেলে দেয় তাকে।
এবং তাকে খুব মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে তারপর সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে কেন আমাকে এখানে আটকে রেখেছো, আমি বাইরে যেতে চাই। তখন তার বাবা উত্তরে বলে যে তুমি আমাকে যে অসম্মান করেছো, আমার কথা শোনোনি, সেই সবেরই শাস্তি এইগুলো। তারপরেই তার বাবা তার সাথে এমন একটা কাজ করে ফেলে যেটা কেউই এক্সপেক্ট করতে পারে। সে তার নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়। তার উপর এইরকম শারীরিক অত্যাচার চালানোর পর তাকে আবারও সেই রুমে বন্দি করে দেওয়া হয় এবং সে সেখানে বমি করতে থাকে। তারপর তাদের বাড়িতে পুলিশ আসে এবং জিজ্ঞাসাবাদ করে যে সে কোনো তার বন্ধু বান্ধবদের বাড়িতে নেই তো। তার মা পুলিশ অফিসারকে পরিষ্কার জানিয়ে দেয় যে না, সে তার কোনো বন্ধু বান্ধবদের বাড়িতেই নেই, আমি ফোন করে খোঁজ নিয়েছি। ইতিমধ্যেই তার বাবাও সেখানে উপস্থিত হয় এবং পুলিশ অফিসারকে বলে যে স্যার, তার মেয়ে অন্যজনের সাথে পালিয়ে গেছে। তারপর তার মা খুবই হতাশ হয়ে যায় এবং ভেঙে পড়ে। তারপরের সিনেই আমরা দেখতে পাই সেই মেয়েটি সেই বেসমেন্টের ভেতরে খুব একা হয়ে পড়ে আছে এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে কাটানো মুহূর্তগুলোকে ভাবতে থাকে। ঠিক এরই সাথে সাথে তার বয়ফ্রেন্ড তার বাড়িতে আসে এবং তার বাবাকে জিজ্ঞাসা করে যে সে কোথায়। তার বাবা বলে যে সে একজন তার ছোটবেলাকার বন্ধুর সাথে পালিয়ে গেছে। এই কথাটি শোনার পর সেই ছেলেটি আর সেখানে থাকে না, সেখান থেকে চলে আসে। এর সাথে সাথেই দেখি 21 দিন পেরিয়ে গেছে তাকে সেই বেসমেন্টে থাকা অবস্থায় এবং তার বাবা তার জন্য একটি কেক নিয়ে আসে, যেহেতু তার 18তম জন্মদিন। সাথে করে তার জন্য সে একটি লাল ড্রেসও নিয়ে আসে এবং সেটি পরে তার সামনে যেতে বলে। মেয়েটি তার বাবার কথা মতো সেই লাল ড্রেসটি পরে তার বাবার সামনে যায় এবং বলে যে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। তার সাথে তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি জন্মদিনের গিফট হিসাবে কি চাও। তখন সেই মেয়েটি বলে যে আমি বাইরে যেতে চাই। তখন তার বাবা বলে এটা তো সম্ভব নয়, তুমি আর অন্য কি চাও। তখন মেয়েটি বলে যে আমার এই রুমে একটি ঘড়ি দিয়ে যাও। ইতিমধ্যে আমরা দেখতে পাই সেই মেয়েটিকে সেই বেসমেন্টে থাকা অবস্থায় 38 দিন হয়ে যায় এবং সে তার খাবারের ক্যানের সেই ঢাকনাটা কেটে ফেলে। যেহেতু সেটি ধারালো ছিল তাই সে সেটাও দিয়ে তার বাবাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে আক্রমণ করায় ব্যর্থ হয়ে যায়। তার বাবা তার হাতটা ধরে নেয় এবং আবারও তাকে মারধর করতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই ইতিমধ্যে 354টি দিন কেটে গেছে এবং সে প্রেগনেন্টও হয়ে গেছে। আজকে তার ডেলিভারি করার ডেট ছিল। তার বাবা শুধুমাত্র তাকে একটি বই ধরিয়ে দেয় যাতে সেটি পড়ে সে সেই বাচ্চাটিকে ভালোভাবে প্রসব করে বার করতে পারে এবং সে যেই সন্তানকে জন্ম দেয় সেটি ছিল একটি কন্যা সন্তান। এই ঘটনা ঘটে যায় অনেকদিন হয়ে গেল এবং তার মেয়ে অল্প বড়ও হয়ে গেছে। এর পরেতে আমরা আবারও তাকে প্রেগনেন্ট অবস্থায় দেখতে পাই। তার বাবা আবারও তাকে প্রেগনেন্ট করে দিয়েছে। কি তোমাদের মজা লাগছে তো? তোমাদের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে কিনা কমেন্টে বলো। একটি বাবা তার মেয়ের সাথে এরকম কেমন ভাবে করতে পারে সেটা আমার জানা নেই। কথা বাড়িয়ে লাভ নেই, চলো আবারও ফিরে যাই এক্সপ্লেনেশনে। পরের সিনে দেখতে পাই সেই মেয়েটির মা, বাবা এবং তার ছোট বোন ডিনারে বসেছে এবং তার মা তার বাবাকে বলছে আমাদের একটি প্রাইভেট গোয়েন্দা করা উচিত। এই কথা শুনে তার বাবা খুবই রেগে ক্ষিপ্ত হয়ে যে খাবারের টেবিল থেকে উঠে রেগে মেগে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই তার বাবা ক্রিসমাস গিফট হিসাবে তাদেরকে একটি টিভি দেয়। এর সাথে আমরা আরো দেখতে পাই তার মেয়ের খুবই শরীর খারাপ এবং সে তার বাবাকে বলে যে আমাদেরকে একে একটি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তার বাবা এতে কিছুতেই রাজি নয়, বরং তাকে দুটো ওষুধ দিয়ে বলে যে এইগুলো খাইয়ে ঠিক করো ওকে। এই কারণে তাদের বাপ মেয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। কথা কাটাকাটির মধ্যেই তার বাবা তাকে বলে যে আজকে যেসব কিছু হচ্ছে সেসবের জন্য দায়ী শুধুমাত্র তুমি যদি আমাকে সম্মান করতে, আমার কথা শুনতে, তাহলে তোমাকে আজকাল এই দিনগুলো দেখতে হতো না। মেয়ে তার কাছ থেকে একটি গল্প শুনতে চাইলে সে তার গল্পটা শোনায়। এরপরের সিনে আমরা দেখতে পাই তার বয়ফ্রেন্ড আবারও তার বাড়িতে এসেছে এবং তার বোনের সাথে এবার তার দেখা হয়। সে তার বোনকে জিজ্ঞাসা করে যে তোমার দিদির কি এমন কোনো ছোটবেলাকার বন্ধু ছিল যার সাথে তোমার দিদি পালিয়ে যেতে পারে। তার বোন তাকে বলে যে না, আমার দিদির এমন কোনো বন্ধু ছিল না যার সাথে সে পালিয়ে যাবে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে সেই মেয়েটি আবারও প্রেগনেন্ট হয়েছে। তারপরের সিনে আমরা দেখতে পাই তার বাবার সাথে তার মা এবং তার ছোট বোন খুব ঝগড়া লেগেছে যে আমাদের মেয়ে কোথাও পালিয়ে যেতে পারে না। ঝগড়ার এক পর্যায়ে যখন তার বাবা এবং মা উপরকে চলে যায় তখন ছোট মেয়েটি একটি চাবি দেখতে পায় এবং সেই চাবিটা নিয়ে বেসমেন্টে এসে সেই বইগুলির আলনার কাছে যায় এবং সেই মধ্যেই তার বাবা সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে যেতে বলে। তারপর সে আবারও একটি বাচ্চাকে জন্ম দেয় এবং তার বাবাকে বলতে থাকে যে আমার দ্বারা এতগুলো বাচ্চা সামলানো যাচ্ছে না, তুমি বরং একটি বাচ্চাকে আমার মায়ের কাছে দিয়ে এসো। অনেকক্ষণ ধরে তার বাবাকে বলায় তার বাবা অবশেষে রাজি হয়ে যায় তার একটি বাচ্চাকে তার মায়ের কাছে পাঠানোর জন্য এবং সে একটি বুদ্ধিও করে। এরপর সে একটি বাস্কেটে তাদের বাচ্চাটিকে তাদের ঘরের সামনে রেখে কলিং বেল বাজিয়ে দেয় এবং সেই মেয়েটির মা তার বাচ্চাকে পেয়ে যায়। সেই বাচ্চাটির ওপরে একটি চিঠি রাখা ছিল এবং তার নিচেও একটি চিঠি রাখা ছিল। ওপরের চিঠিতে লেখা ছিল যে মা, আমি ভালো আছি এবং আমার আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ার কারণে আমি একটি ছেলেকে তোমার কাছে পাঠাচ্ছি। ভুলবশত নিচের চিঠিটা তার বাবার হাতে লেগে যায় এবং তার বাবার মাথা ফট করে গরম হয়ে যায় এবং সে আবারও তার মেয়েকে এসে মারধর করতে লাগে। সব জিনিস এখন তার কাছে নর্মাল হয়ে গেছে।
গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাই 14 বছর কেটে গেছে এবং তার ছেলেও বড় হয়ে গেছে, তার মেয়েও বড় হয়ে গেছে। এরপর সেই মেয়েটি লক্ষ্য করে যে এরপর তার বাবার নজর তার মেয়ের দিকে। এই কারণে সে তার বাবার কাছ থেকে তার নিজের মেয়েকে দূরে দূরে সরিয়ে সরিয়ে রাখতে থাকে। তারপরের সিনে আমরা দেখতে পাই সে আবারও প্রেগনেন্ট হয়েছে। তারপর আবারও সিন শিফট হয় এবং তার মেজো ছেলেকে এবং তার মাকে দেখানো হয়। তারপর সেই মেয়েটির মা সেই মেয়েটির ছেলেকে বলতে থাকে যে তোমার মা কিভাবে হারালো এবং আমাদের থেকে কিভাবে দূরে গেল। তারপরে আবারও সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই বেসমেন্টে জল পড়ার কারণে সেখানে একটি ছোট পাড়া গর্ত হয়েছে। ফলে সেই মেয়েটি সেখান দিয়ে টর্চ মেরে একটি সিগন্যাল দেওয়ার চেষ্টা করে এবং বাইরের একজন সেটা দেখেও নেয় এবং তার বাবাকে জানিয়ে দেয় যে তোমাদের গার্ডেনে একটি লাইটের আলো দেখা যাচ্ছিল। তারপর তার বাবা আবারও বেসমেন্টে আসে এবং তাকে খুব মারধর করতে থাকে সেই প্রেগনেন্ট থাকা অবস্থায়। তারপর আমরা দেখতে পাই সে একটি মৃত বাচ্চাকে জন্ম দিয়েছে এবং তার বাবা সেই মৃত বাচ্চাটিকে নিয়ে চলে যায় এবং সেই মেয়েটির বাবা সেই মেয়েটির ছেলে মেয়েদেরকে বোঝাতে থাকে আজকে তোমরা এই পরিস্থিতিতে শুধুমাত্র তোমাদের মায়ের কারণে। তারপর সেই মেয়েটির দুই ছেলে মেয়ে তার সাথে ঝামেলা করতে শুরু করে যে আমরা কবে বাইরে যাব এবং কেন আমাদেরকে এখানে আটকে রাখা হয়েছে। ফলে তাদের মায়ের সাথে তাদের একটি কথা কাটাকাটির বিবাদ সৃষ্টি হয় এবং অবশেষে তার মা সবকিছু উল্টে ফেলে দেয় এবং নিচে শুয়ে পড়ে। তারপর সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলিকে ভাবতে থাকে এবং দুঃখ করতে থাকে। ছেলেমেয়েরা সে উল্টানো পাল্টানো জিনিসগুলোকে সব সোজা করতে থাকে এবং তার মাকে তুলে খেতে দেয়। তার মা তাদেরকে বলতে না চেয়েও সে বুঝতে পারে যে এবার তাদের সেই জিনিসটা জানার পালা এসেছে যেটা আমি এতদিন ধরে তোমাদের কাছ থেকে লুকিয়ে এসেছি। অবশেষে সে বলে দেয় যে যেই লোকটিকে তোমরা রোজ দেখতে পাও সেটি হচ্ছে আমার বাবা। এইসব শুনে তো তার ছেলে মেয়েরা পুরোই শক যে এইরকম কিভাবে হতে পারে, কেন তার মেয়ে এটা একদমই মেনে নিতে পারছে না এবং অবশেষে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমরা জানতে পারি যে তার মেয়ের একটি খুব বড় সড়ো রোগ হয়েছে। তারপর আবারও সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই সেই মেয়েটির বাবা আবারও সেই বেসমেন্টে এসেছে আর ইতিমধ্যে 19টা বছর কেটে গেছে। সব ঘটনা যখন তার ছেলে জানতে পারে তার মনে খুবই রাগ হয়। যখন তার বাবা আসে তখন তার ছেলে তার উপর অ্যাটাক করে বসে। এই মেয়েটি দুজনকে থামায়, তারা দুজন হাতাহাতিতে লেগে এসেছিল। তারপর এখান থেকে সিন শিফট হয় এবং আমরা জানতে পারি যে তারা এই বাড়িটি বিক্রি করবে। বাবা ঠিকই বুঝতে পারছে যে যদি এই বাড়িটি বিক্রি হয় সে খুব বড় সমস্যায় ফেঁসে যাবে। এই জন্য সে গাড়ির ধোঁয়া দিয়ে তাদেরকে মারতে চেষ্টা করে। এই জন্যই সে সেই ভেন্টিলেটরের ভেতরে একটি পাইপ ঢুকিয়ে দেয় এবং সেই পাইপটিকে ফিট করে সেই গাড়ির সাইলেন্সারের সাথে এবং গাড়িটি স্টার্ট করে সেই রুমের ভেতর ধোঁয়া দিতে শুরু করে। এর মধ্যে সেই মেয়েটির মেজো ছেলেটি এসে সেখানে হাজির হয় এবং না চাইতেও তাকে সেই গাড়িটি তখন বন্ধ করতে হয়। তারপর সে আবারও বেসমেন্টে যায় এবং দেখে যে সবকিছুই স্বাভাবিক আছে আর ইতিমধ্যেই 20টা বছর কেটে গেছে। তার সাথে সাথে আমরা জানতে পারি যে তার বড় মেয়ের অ্যাজমা হয়েছে এবং তাকে হসপিটালে ইতিমধ্যে না নিয়ে গেলে সে মারা যাবে। তারপর অনেক জোরাজোরির পর তার বাবা তাকে হসপিটালে নিয়ে যেতে রাজি হয়, কিন্তু সে তার ছেলেকে সেই বেসমেন্টেই বন্দি রাখে। তারপর আমরা তো দেখতেই পাই প্রথমে কি হয়েছিল। তারপর এখানে সময় ঘুরতে থাকে এবং তার বাবাকে বন্ড পেপারে সই করার জন্য সে একটি পেপার দিয়ে যায় এবং মেয়েটি ইচ্ছা করে সেই পেপারটির ওপর জল ফেলে দেয়। তারপর তার বাবা যখন সেই পেপারটি চেঞ্জ করাতে যায় তখন সে ডক্টর এবং পুলিশের কাছে যেয়ে বলে যে আমাকে বাঁচান, আমার সাথে এই হয়েছে। তারপর তার বাবাকে তারা পুলিশে ধরে নিয়ে যায় এবং তার ছোট ছেলেকেও সেখান থেকে উদ্ধার করে বেসমেন্ট থেকে। তারপর আমরা দেখতে পাই তারা তিনজন খুবই মজা করে ফুটবল খেলছে এবং তার মধ্যে আমরা দেখতে পাই তার বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে এসে হাজির হয়েছে। তারপর তার বয়ফ্রেন্ড তাকে বলে যে আমি আজও তোমাকেই ভালোবেসে যাচ্ছি, আমি তোমার পরে আর কাউকে ভালোবাসিনি। তারপর মেয়েটির বয়ফ্রেন্ড তাকে একটি গোলাপি কালারের হেলমেট দেয় এবং তারা আবার লং ড্রাইভে বেরিয়ে পড়ে। এখানেই মুভিটি এন্ড হয়। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ততক্ষণের জন্য বাই, টাটা।